তাহলে আজকে মানুষের মনে কিছু একটা হচ্ছে, মানুষের মনে একটা আতঙ্ক কিন্তু হয়তো ঢুকেছে, যে করে মানুষ হয়তো ঘরে চলে গেছে সবাই আর্লি, কেউ গাড়ি বের করেনি, এরকম অনেক কিছু হতে পারে। আপনি একটা কথা ভাবেন তো, আজকে থেকে 1 বছর আগে গত নভেম্বরে যদি আওয়ামী লীগ এরকম একটা ডাক দিত, তাহলে কি বাস্তবতা এরকম হতো? হতো না, হতো না। কিন্তু গত অগাস্টে হতো না, অক্টোবরেও হতো না। ডাক দিলে পাবলিক পাত্তাই দিত না। এখন পাত্তা দিচ্ছে কেন? কারণ পাত্তা না দিলে আজকে সিচুয়েশন এরকম চেঞ্জ দেখছি কেন? এই পাত্তা দেওয়ার দুটো কারণ থাকতে পারে। দুটো কারণ হলো, একটা হলো সরকার মানুষের মধ্যে এই প্রত্যয়টা জন্ম দিতে পারেনি যে তোমার কিছু হবে না। গত 1 বছরের সরকারের দৌড় এই দেশে মানুষ বুঝে ফেলেছে। সরকারের দৌড় বলবো না, সরল বাংলায় বলি, সরকারের মুরদ এই দেশের মানুষ দেখে ফেলাইছে। তারা দেখছে এদের পক্ষে এটা সম্ভব না হ্যান্ডেল করা, এবং সরকার পারে নাই। এবং যে কারণে সরকারের উপর মানুষের আস্থাটা নাই। যদি আস্থাটা থাকতো তাহলে এটা মানুষ এতটা ভয় পেত না, অথবা এই ধরনের মানুষ আচরণ করতো না। আবার হেলাল ভাই যে কথাটা বললেন ওটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে ওই সময় কি হতো, মানুষ এটাকে প্রতিরোধ করতো। যদি জনগণ রাস্তায় থাকে তাহলে কিছুই হবে না। কেউ একটা সন্ত্রাস করতে আসলো, বোমা ফাটাতে আসলো, অথবা কেউ আগুন ধরাতে আসলো, মানুষ তাকে ধরে ফেলবে, এই ভয়টাও সবাই করবে। তো এখন ওই কাজটা হচ্ছে না কেন? তাহলে মানুষের মধ্যে একটা অনৈক্য চলে আসছে। মানুষও এখন যে পলিটিক্যাল পার্টিগুলো রাজপথে আছে তাদের উপর সে আস্থা রাখতে পারছে না। তো এখন এই বাস্তবতাকে আপনি কিভাবে ইগনোর করবেন? আবার এই অন্তর্বর্তী সরকার যতখানি কঠোর হওয়ার প্রয়োজন ছিল, সেই কঠোরতাও কি অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারছে নাকি? তারাও আসলে শুধু দায় চাপিয়ে দিয়েই ক্ষান্ত হচ্ছে। আমি তো এই কথাই বললাম শুরুতে, যে তাদের উপর তো মানুষের সে আস্থাটা নাই। এবারে খুব একটা, এটা কিন্তু একটা কঠিন বাস্তবতা। তো এই জন্য আপনি কাকে দায়ী করবেন? দায়ী করবো আমরা দুটো জায়গায়। একটা হলো সরকারের অযোগ্যতাকে, আরেকটা দায়ী করব যে রাজপথে থাকা সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে আপনার কি বলবো আপনাকে, যে বিভেদ, যে অনৈক্য, সেটাকে। আমরা তো বেশ সাধারণ মানুষ, আমরা তো কোনো একটা ক্রাইসিসে পড়লে সমাধানের জন্য আমরা কার দিকে তাকাই থাকি? আমরা গভর্নমেন্টের দিকে তাকাই, পলিটিক্যাল পার্টিগুলোর দিকে তাকাই। কিন্তু আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকে আমরা হতাশ হচ্ছি। পলিটিক্যাল পার্টিগুলো নিজেরা মারামারি করছে, এবং কী কারণে যে মারামারি করছে এটাও ভাই বুঝি না। আমি কিন্তু বুঝি না আসলে যে মারামারির কারণটা কি। সবাই ইলেকশন চাচ্ছে, কিন্তু তাও দেখি যে একজন একজনকে মারামারি করতেছে, একজন একজনের বিরুদ্ধে কথা বলতেছে। তো এটা তো আমরা শুনতে চাই নাই। কারণ মূল যে এইটা, আওয়ামী লীগ নাই মাঠে, তো আওয়ামী লীগ নাই। তাহলে আপনারাই তো সবাই, এই বিএনপি এবং জামাতে ইসলাম একসময় তো এরা হরিহর আত্মা ছিল না? ছিল। এমনকি গত যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তখনও তারা হরিহর আত্মার মতো ছিল। তাহলে কি এমন ঘটলো এখন? এই প্রশ্নটা আমি একটু করতে চাই। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এই যে আগুন সন্ত্রাস, এখান থেকে, এই জায়গাটি থেকে বারবার বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা বলছেন এরকম যদি চলতে থাকে সেক্ষেত্রে আসলে যারা ফ্যাসিবাদের বিরোধী ছিলাম আমরা, তাদের মধ্যে এক ধরনের অনৈক্য ঘটবে, এবং যারা আসলে ফ্যাসিবাদের পক্ষে ছিল তারা মাথা জেগে উঠতে পারে, সেই সুযোগ আসছে। তাহলে এই বিভেদ, অনৈক্য এগুলো বাড়ছে কেন আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে? ধন্যবাদ আজকের শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনি আজকে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বিষয়। আমি যেটা মনে করি, বা আমার দল যেটা মনে করে, আজকে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যে অনৈক্য, সেই অনৈক্যের কারণে কিন্তু ফ্যাসিবাদ নতুন করে আবার ফ্যাসিবাদী যে শক্তি, যেটা পরাজিত শক্তি, পতিত শক্তি বা পালাতক শক্তি, সেই শক্তি কিন্তু দেশে ফিরে আসার একটা সুযোগ সৃষ্টি হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন সেই অনৈক্যতার সৃষ্টি হলো কেন? আপনি দেখেন, আমরা 5ই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিষয়ে আপনার কয়েকটি রাজনৈতিক দলের অতিমাত্রায় আপনার তাদের বক্তব্য, বিভিন্ন ইস্যুতে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্যর মধ্য দিয়ে কিন্তু অনৈক্যের সূচনা হয়। যেমন ধরেন, আপনার 5ই আগস্টের পরে জামাতে ইসলামীর প্রধান ডক্টর শফিকুর রহমান তিনি একটি গণমাধ্যমে বক্তব্য দিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। তো এই ক্ষমা করে দেওয়ার মালিকটা ডক্টর শফিকুর রহমান সাহেবকে নিশ্চয়ই না, বা জামাত এককভাবে না।
দ্বিতীয় বললেন যে আমাদের এমন কোনো কথা বলা উচিত না যেখানে ভারত আপনার অখুশি হবে। তো এই যে আধিপত্যবাদী শক্তির মানে তত্ত্বাবধানে যে এখানে বাংলাদেশের ফ্যাসিবাদী আওয়ামী লীগের এত মানে বেড়ে ওঠা বা এখানে দমন নিপীড়ন চালানো, তাকে আপনি এই কথাগুলো বলছেন, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আসলে ছোট ছোট করে এখানে বিরোধটার সৃষ্টি হয়। এবং তার পরবর্তীতে আপনার ধরেন এই জামাতি ইসলামী তারা এবং অন্যান্য দু একটি দল তারা অব্যাহতভাবে বিএনপি বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই অপপ্রচার এবং এমনভাবে তারা এটা প্রচারণার মানে অপপ্রচার চালাতে লাগলো, যেটার কারণেই অনৈক্য কিন্তু একটা সৃষ্টি হয়ে গেছে। আমরা আজকে বাধ্য হচ্ছে, আমরা কিন্তু বলি নাই, আমরা কিন্তু হ্যাঁ ঠিক আছে, ইট মারলে তো পাটকেল খেতে হবে, এটা রাজনীতির নিয়ম। এখন জামায়াত যদি বলে তারাও বাধ্য হচ্ছে, আমরা না শুরুটা করেছে কিন্তু তারা। আজকে তারপর দেখেন পিআর এর নিয়ে যে আন্দোলন, এখন কি পিআর এর কথা শুনেন? তো এখন আসছে কি গণভোট, ওই যে নির্বাচনের আগে গণভোট দিতে হবে। দেশের যে পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা খারাপ, এখানে আওয়ামী লীগ লন্ডভন্ড করে দিয়ে গেছে অর্থনীতিকে, দুর্নীতি লুটপাট করে, সেখানে দেশের অর্থ মানে মানে নুন আনতে পান্তা ফুরা এরকম একটা অবস্থা। আপনি জানেন যে আমরা দেখেছি যে সরকার আপনার এই যে আগামী জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে বরাদ্দর মানে পুরাটাই দিতে পারছে না। তাদের বরাদ্দের চাহিদা হচ্ছে গত ফেব্রুয়ারি মাসে ছিল 4,000 কোটি টাকা, সরি মানে 6,000 কোটি টাকা, সেখানে মাত্র সরকার 2,956 কোটি টাকা বরাদ্দ করেছে। আপনি ধরেন একই যদি গণভোট আর একটা আয়োজন করতে হয় না জাতীয় নির্বাচনের আগে, তো সেম টাকা সরকারের খরচ হবে। জামায়াতের আমি তো স্পষ্ট জানিয়েছেন যে গণভোট না হলে 26 আমি আসছি, আমি কথাগুলো এগুলো অহেতুক কথা, এবং আমি আসছি এই যে 2,956 কোটি টাকা তাহলে গণভোটের জন্য আবার ব্যয় হবে। তো সেইখানে এই যে এই গণভোটের জন্য যে এই টাকাগুলো ব্যয় হয়, যেখানে আপনি আপনার কর্মসংস্থানের জন্য মিল কলকারখানায় আপনি টাকা দিতে পারতেছেন না, ঋণ দিতে পারতেছেন না নতুন করে ব্যবসায়ীদেরকে, আপনার যেখানে আপনার কি বলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে আপনি ভর্তুকি দিতে পারতেছেন না, যেখানে আপনি সব কিছু কমাই দিচ্ছেন, সেখানে এই যে আপনার অহেতুক অযথা খরচ, এটা তো কোনো প্রয়োজন নেই। গণভোট তো হ্যাঁ আমরা তো মেনে নিয়েছি, আমরা তো গণভোটের বিরোধী পক্ষে ছিলাম না, আমরা বলেছি জাতীয় নির্বাচনের দিন একদিনে হলে সেই খরচটা বেঁচে যায়, এবং সেটা হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। এবং সেখানে আপনার আমরা যুক্তি দিয়েই তো বলেছি, কিন্তু তারা বলছে কি জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে 26-এর নির্বাচন হবে না। এই যে তাদের এই যে কথা বলার মধ্য দিয়ে তাদের নির্বাচন বিরোধী যে গুপ্ত বাসনা, সেই গুপ্ত বাসনার সুপ্ত প্রতিভা তারা বিকাশ ঘটাচ্ছে। এই কারণে কি তাহলে আপনাদের মনে হচ্ছে এই আগুন সন্ত্রাসের পেছনে? এবং না আমি আসছি এবং আজকে দেখেন এই আধিপত্যবাদী শক্তির প্রধান এজেন্ডা হচ্ছে বাংলাদেশে আপনার এই যে আপনার কি বলে পালাতক ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করা, এবং সেই লক্ষ্যে নির্বাচন তাদের জন্য একটা হেডেক। নির্বাচন বানচাল করার জন্য, ভণ্ডুল করার জন্য কিন্তু তারা এই কাজগুলো করছে। এবং একই সাথে জামাত সহ ইসলামী আন্দোলন সহ তারা যে আন্দোলনটা করছে, তারা যদিও বলছে, এবং এই যে দেখেন একটু আগে যে আপনিও বললেন জামাতের প্রধান, তিনি বলেছেন যে গণভোট যদি আগে না হয় তাহলে 26-এ নির্বাচন হবে, তার মানে নির্বাচনকে তারা পিছিয়ে দিতে যাচ্ছে, অনিশ্চিত করতে যাচ্ছে। আবার তাদেরকে কোনো নেতা বলতেছে 29-এর আগে তাহলে নির্বাচন হবে না। তাহলে নির্বাচন বিরোধী শক্তি কিন্তু তাহলে জামাতও হয়ে দাঁড়াচ্ছে, আওয়ামী লীগ তো আছেই। তো সে কারণে আমাদের নেতা বলেছেন যে দুই দলের উদ্দেশ্য তো তাহলে একই। আজকে সেই কারণেই জামাত ইসলামে যে আজকে বলছে কি যে আগামী 16 তারিখের মধ্যে না হলে তারা যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট করবে। এই যে একটা অস্থিরতা সৃষ্টি অহেতুকভাবে, জুলাই আন্দোলন কি বিএনপি করে নাই? আজকে আমি শেষ করি, এই যে জুলাই আন্দোলনের শহীদরা, বিভিন্ন যারা শহীদ হয়েছেন তারা আজকে শহীদের পরিবাররা দলে দলে বিএনপিতে যোগ দিচ্ছে। তো বিএনপি যদি জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে থাকে, তাহলে শহীদদের পরিবাররা কেন কিভাবে আপনার যোগদান? কোটা পদ্ধতিতে বিএনপিতে যুক্ত কোটা পদ্ধতিতে না, বরঞ্চ আমরা তারা দেখেছে যে বিএনপির যে সংস্কার প্রস্তাব, বিএনপির যে অবস্থান, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের। আসবো আপনার কাছে মাসুদ কামাল। আওয়ামী লীগ যে নিরাপরাধ নয় সেটি আসলে নতুন করে বলবার কিছু নেই, তাদের কাঁধে হাজারো লাশের বোঝা আছে, এবং আবার আওয়ামী লীগের সব সমর্থকই যে খুনের সাথে জড়িত সেটিও বলার
তেমন একটা সুযোগ নেই। এরকম একটি পরিস্থিতিতে আসলে আওয়ামী লীগের সমর্থকরা যে কালকে রাস্তায় নামবেন না, কিংবা যদি নামেন সেক্ষেত্রে যে পরিস্থিতি হবে সেটি দমন কি করে হবে, এই প্রশ্ন রেখে আমি একটু বিরতিতে যেতে চাই। বিরতি থেকে ফিরে উত্তর নিব। জি-25 প্রাথমিক রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি-25 প্রাথমিক রাজখান দেখছেন। মাসুদ কামাল, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। আওয়ামী লীগ যেমন নিরপরাধ নয় সেটি আমরা সবাই জানি, তেমনি তাদের কাঁধে হাজারো লাশের বোঝা যেমন আছে, তেমনি সব সমর্থককে আসলে খুনের দায়ে দোষী সাব্যস্ত করার সুযোগ নেই, সেটিও সত্যি। তাহলে আসলে যে ধরনের পরিস্থিতির শঙ্কা সবাই করছে, সেই পরিস্থিতি হলে সেটি দমন করবেন কি করে? মানে পরিস্থিতি যদি সেরকম কিছু একটা ঘটে, সেটা কে ঘটালো? আওয়ামী লীগ ঘটালো, না বিএনপি ঘটালো, না জামাত ঘটালো? এটা তো আইন শৃঙ্খলা বাহিনী দেখার ব্যাপার না। বাসে আগুনটা যদি জ্বলে, আগুনটা যে জ্বালালো সে কে, কোন দল করে, তার কি ধর্ম, কি গোত্র, এটা কি জানার ব্যাপার আছে কোনো? তারা একটা অগ্নি সংযোগকারীকে ধরবে। এখানে আপনি আওয়ামী লীগের উপরে বলতেছেন কেন? আওয়ামী লীগই ধরাবে, কে বললো? আওয়ামী লীগ দৌড়ের উপরে আছে। আওয়ামী লীগ নাও ধরাতে পারে, আওয়ামী লীগের নামে অন্য কেউ ধরাতে পারে, অথবা আওয়ামী লীগকে ব্লেম দেওয়ার জন্য ব্লেম গেমও হতে পারে। দেখেন, আমি একটা কথা বলি, 14 সালের যে নির্বাচনটা হলো, সেই সময় বিএনপি এবং জামায়াতের উপর আওয়ামী লীগের তৎকালীন সরকার একটা কমন দিয়ে দিল একটা, সেটা হলো কি, আগুন সন্ত্রাস করে এরা। মানে যদি কেউ দিয়া সালে একটা সিগারেটও ধরা, তাও বলে যে আগুন সন্ত্রাস করছে এই বিএনপি আর জামাত মিলা, তারা কিন্তু বলতো। এখন তারা তখন সরকারে ছিল, তাদের কণ্ঠই বেশি শোনা যেত, কাজে এরা যতই প্রতিবাদ করুক তাও কিন্তু ওরাই। এক পর্যায়ে আমরা দেখলাম একটা বাসে আগুন ধরলো, পরে দেখা গেলো ওই বাসের মালিক হলো গিয়ে পঙ্কজ দেবনাথ নামে এক লিডার বরিশালের। সব কিছু প্রমাণ হয়ে গেল, তারপরেও কিন্তু অভিযোগটা কিন্তু থামলো না। কিছু হইলেই আগুন সন্ত্রাস করে, আগুন সন্ত্রাসের বলতো। তো তখন কি বিএনপি এবং জামাত, ধরা যায় বিএনপি এবং জামাত আগুন ধরাইতে চায়, আমি ধরে নিলাম হাইপোথেটিক্যালি, তারা কি তখন সে অবস্থায় ছিল রে ভাই? পান বিড়ি সিগারেট খাইতে গেলেও ধরে ধরে নিয়ে করতো, যে এই পান খাওয়ার পেছনে সরকার পতনের একটা ষড়যন্ত্র আছে, করতো। তো জামাত তো তাদের অফিসই খুলতে পারতো না। জামাত ইসলামের অফিস ছিল বন্ধ, তালামারা, একটা বৈধ দল, অফিস খুলতে দিত না। এই তো ছিল, তো তারা কখন আগুন ধরাবো ভাই? এটা কিন্তু একটু দৌড়ের উপর ছিল ঘটনাটা। আপনি দেখেন 14 অক্টোবর যে ঘটনা ঘটলো ঢাকায়, ওই যে আপনার বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে বাসে আগুন ধরে দিল, ওরা কি বললো, এগুলো সব বিএনপি দিছে। তারা কি তখন সেই অবস্থায় ছিল না তো? কিন্তু কেউ কিন্তু বলতে পারলো না, কারণ তারা এত জোরে জোরে কথাগুলি বললো যে অন্যরা কি বলতেছে কেউ জানে না। এখন কি হচ্ছে? এখন এই আগুন ধরতেছে, আপনি শিওর এগুলো আওয়ামী লীগ করতেছে? কি আপনি শিওর? আমি তো আপনাকে প্রশ্ন করবো, আপনি কি শিওর এটা আওয়ামী লীগকে বদনাম করার জন্য বিএনপি করছে? কেমনি শিওর? কোনো তথ্য প্রমাণ আছে? অথবা আপনি কি শিওর যে জামাত করতেছে? আপনি তো প্রমাণ করতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত পার্টিকুলার একটা গোষ্ঠীর উপর দায় চাপানো মানে একটা অন্যায় করা। সেই জায়গাটিতে আসলে গোয়েন্দা সংস্থারও এক ধরনের ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা আছে। তারা করে না কেন? তারা একটা দুটো ধরুক, ধৈর্য বলুককে। এখন আবার অন্য সমস্যা আছে, অন্য ধৈর্য বলতে গেলে সে তার পছন্দের লোকগুলিকে ধরে নিয়ে আসবে। তারা এমন লোককে ধরতে চাইবে যাদেরকে ধরলে বলে সরকার খুশি হবে, যাদেরকে ধরলে বলে বিএনপি খুশি হবে, জামাত খুশি হবে, তারা এরকম লোককে ধরবে। ওই এটা বলতো না যে যা খুশি ঘটে কেষ্টা বেটাই চোর, এখন তো কেষ্টা বেটা হলো আওয়ামী লীগ বর্তমানে। তাদের ধরে নিয়ে আসবে। আপনার মনে আছে 14 অক্টোবর সময় একটা ঘটনা ঘটছিল, একজন পুলিশকে মারছিল। 28 অক্টোবর ভাই, সরি 14 বলছি, ওটা 28 অক্টোবর। একটা পুলিশকে কিন্তু ইট দিয়ে মারছিল। ওই দৃশ্য ঘটনা ঘটার ঠিক আধা ঘন্টার মধ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বললো কি এটা ছাত্রদলে প্লাবন করছে। এই যে ব্লেম গেমের কথা আপনি বলছেন, সেই ব্লেম গেম থেকে আসলে আমরা বেরিয়ে আসি। ছাত্রদল, সে কি তার পিছনে লেখা ছিল যে আমি ছাত্রদল? ঠিক একইভাবে ডক্টর হেলালুদ্দিন এই ব্লেম গেমের কথা আসলে এখনো ঘটছে, এবং আগামীকালকে ঘিরে যে ঘটনার শঙ্কা সবাই করছে, সেই শঙ্কাকে ঘিরেও আসলে বিএনপি এবং জামাতের মধ্যে এখনো সেই ব্লেম গেম চলছে। একটা সময় বলা হতো সরকার সহিংসতা সৃষ্টি করে বিরোধী দলদের উপর চাপায়, বিরোধী দলরা বলছে যে সরকার চাপাচ্ছে। এখন তো আসলে বিএনপি কিংবা জামাত দুটো দলই কেউই সরকারে নেই, তাহলে এখন আপনাদের মধ্যে এই ব্লেম গেম কেন? ধন্যবাদ। এটা কাম্য না, কারোই কাম্য না। আমরা চাইব যে এর একটা সুষ্ঠু তদন্ত করে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে বিভিন্ন এজেন্সিগুলো সজাগ থাকবে, কোনো ঘটনা ঘটলে এটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া, সিসিটিভির সুযোগ নেওয়া, এগুলোর মাধ্যমে এটাকে ধরে একটা জাস্টিফাইমূলক বক্তব্য দেওয়া। কিন্তু এটা সরকার না দিতেই
এখন দেখছি যে আমার রিজভী ভাই একটা বক্তব্য দিয়ে দিল, এটা তো সঠিক হয়নি। কেমন আমরা চাচ্ছি যে যদি কালকে জামাত এবং বিএনপি আমরা যদি সবাই সজাগ থাকি, নিজ নিজ বাড়িঘরের সামনে যদি আমরা থাকি এবং আশেপাশে অফিসের আশপাশে যদি আমরা থাকি, তাহলে কারা আসবে বলেন তো? এত বড় সাহস কার আছে? সেই সক্ষমতা কি আসলে আওয়ামী লীগের এখন আছে এত এই ধরনের অগ্নিসংযোগ কিংবা কিন্তু আসলে এই ধরনের আপনারা তো ঘটনা আসলে ঘটাবার কি মতো? বলবো, আমরা সবাইকেই আরো সচেতন হতে হবে। যেমন বলতে সক্ষমতা নাই, কিসের সক্ষমতা নাই? তারা টাকা দিচ্ছে, তো আমরা তো শুনতে পাচ্ছি যে একটা ককটেল মারলে 5,000 টাকা দিবে। তাহলে কে না যে মাইরে দিয়ে চলে আসলে তো? আমি দেখছি তো আমার বাসার সামনে, এই যে মালিবাগ আমার স্মৃতিশরী আমার বাসা, সেখানে ফ্লাইওভারের উপর থেকে মোটরসাইকেল থেকে আপনার ককটেল নিচে নিক্ষেপ করে তারা উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে এখন বলেন, যারা এইভাবে টাকার বিনিময়ে কাজ করতেছে, তাহলে এগুলোকে রোধ করতে হলে তো আরো সবাইকে সচেতন কিন্তু হতে সেখানে হবে। তো আরো অনেক দেখা যাচ্ছে। ইমরান সালেহ প্রিন্সিটি বলছিলেন আপনাদের দুই দলের উদ্দেশ্য আসলে একই। না, এটা ভাইয়ের এটা সঠিক নয়। কারণ হলো অবস্থার দৃষ্টি প্রিন্স ভাই যে কথাটা বলছেন, আমি কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো যে আমাদের আমিরে জামাতের কথা বলছেন। আমিরে জামাত বলছেন যে কমনলি আমরা কোনো মানুষকে দোষারোপ করব না, কিন্তু যারা এই অন্যায়গুলো করেছেন, যাদের বিরুদ্ধে জনগণ মামলা করতে চায়, ভিকটিম মামলা করতে চায়, সরকারও সহযোগিতা করবে, আমরাও আমাদের লিগালি টিম দিয়ে তাদেরকে সাপোর্ট করব, সহযোগিতা করব। আমরা কোনো ক্রিমিনালকে আমরা কোনো ধরনের মানে স্যাক্রিফাইস করতে আমরা রাজি না, কোনোভাবেই আমরা না করব না। অপরদিকে আমাদের মির্জা ফখরুল সাহেব বলে মামলাগুলো উঠাই নেবেন। এরপরে মনে করেন যে ভাই বললেন যে গণভোটের জন্য একটাই সমস্যা উনি দেখাচ্ছেন, সেটা হলো টাকা। আর ভাই টাকা তো আওয়ামী লীগ কত টাকা নিয়ে চলে গেল, আর আপনি বলছেন আজকে অর্থনীতি দুর্বল। আপনি বলেন যখন শেখ হাসিনা পালাই গেল তখন আলুর দাম কত টাকা ছিল, এখন আলুর দাম কত টাকা? অর্থনীতি একদম ভঙ্গুর হয়ে শেষ হয়ে গেছে। এই সরকার কিছুই করে নাই, এই সরকার তো অনেক দূর আগায় গেছে। শুধুমাত্র আলু ফালাই দিতেছে মানুষ, আলু ফালাই আলু কিনেন, দেখেন আলু ছাড়া কেউ চলতে পারে? নাম গোল এত আলু উৎপাদন হয়েছে, এটা মানে এবং এই তালিকা হাসিনার সময় আলুটা উৎপাদন হলো না? ওই সময় কি দেশে খরা পড়ে গেছিল? কেন আজকে আপনার 300 টাকা 400 টাকা কেজি আমরা পেঁয়াজ খাইছি, সেই পেঁয়াজ এবছরে আমরা 60 টাকা 80 টাকার মধ্যে ছিল, এই রিসেন্ট 100 টাকার মতো হয়েছে। তাহলে এই যে অর্থনীতি, এই দাবিগুলো নিয়ে আসলে কোনো রাজনৈতিক দলকে আমরা রাজপথে দেখি না কেন? সবাই আসলে না, এই দাবি তো সরকার অনেক দূর নিয়ন্ত্রণে চলে আসছে। এখন বলতে গণভোটের জন্য টাকা লাগে, একটা দেশের কে বাজারে যায় না? মানুষের সাথে আমি নিজে বাজার আমরা বাজারে বাজারে আমি নিজে বাজার করি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হতাশাগ্রস্ত। আচ্ছা বলেন আপনি, আমাদেরকে যে বলে হাসিনার সময় আমরা 400 টাকা কেজি পেঁয়াজ খাইছি, বলেন এই সরকারের সময় 400 কেজি হয়েছে? এটা তো 80 টাকা, সেটা হয় না, 60 টাকা, এখনো যে 110 টাকা। আমি গত সপ্তাহে বাজার করেছি, আমি পেঁয়াজ কিনেছি 110 টাকা কেজি পেঁয়াজ কিনে আনছি, এবং আমি এর আগে 20 টাকা কেজি। আপনি 110 টাকা করে কিনতে পারেন, কিন্তু একজন কুলি, একজন শ্রমিক, তাদের পক্ষে এটা সম্ভব না। তাদের পক্ষে 400 টাকা কেনা সম্ভব হয়েছে, এখন 110 টাকা সম্ভব না। একটু শেষ করি ভাই, আপা একটু শেষ করি। সেটা হলো যে টাকার জন্যই যদি গণভোট বাতিল, অথচ এই নির্বাচন কি কোন আইনে হবে বলেন? সংবিধানের কোন আইনে এই ভোট হবে বলেন? এই ভোট হওয়ার আগে অবশ্যই জুলাইয়ের আইনের ভিত্তি দিতে হবে। আর আমাদের আমির সাহেব বলছেন যারা জুলাইকে মানে না, জুলাইকে সম্মান দিতে জানে না, যারা আইনি ভিত্তি দিবে না, তাদের জন্য 26-এর ইলেকশন নয়। তাহলে বিএনপি কখনো বলেছে তারা জুলাইকে মানে না? তাহলে কেন আপনারা 26 এর নির্বাচনকে? প্রথমে তো গণভোটই তারা চায় না, কিসের আবার আইনি ভিত্তি লাগবে কেন? আইনি ভিত্তি কেন লাগবে? আপা একটু শেষ করি, আইনি ভিত্তি কেন লাগবে, গণভোট কেন লাগবে? জামাত ইসলাম আসলে এখন এমন একটা পর্যায়ে গেছে যে তারা কোনো যুক্তি মানতে রাজি না, তারা জনগণের কোনো সমস্যার ব্যাপারকে অ্যাড্রেস করতে রাজি না। তারা আপনার এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে মনে হয় যে তারাই একমাত্র এখানে অংশগ্রহণ করছে, বিএনপি এখানে কিছুই না। আরে বিএনপির প্রায় 650 নেতাকর্মী নিহত হয়েছে, এখনও আমাদের দলের প্রায় 133 জন নেতাকর্মীর চোখ হারাইছে তারা, কারো প্রায় 128 জন আপনার পা নাই, হাত নাই, সব কাটা, এখনও কাতরাচ্ছে বিভিন্ন হাসপাতালে। তো বিএনপি কি আকাশ থেকে উঠে আসছে? এই তাহলে বিএনপির নেতাকর্মীরা এইভাবে নিহত হলো কেন, আহত হলো কেন? আজকে কেন আপনার এই যে নিহত আহতদের পরিবাররা তারা আজকে তারা বিএনপিতে যোগদান করতেছে? কারণ বিএনপির যে অবস্থান, রাজনৈতিক অবস্থান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে অঙ্গীকার, এটাকে তারা মনে করতেছে এটাই শ্রেয়।
বলতেছে, উনি বলছেন যে কি আমাদের মহাসচিব নাকি বলেছেন। এইটা আমাদের মহাসচিব এর বক্তব্যকে ওখানে টুইস্ট করা হয়েছে, এবং সেখানে যিনি যেই সাংবাদিকটা করেছেন ঠাকুরগাতে, সেই সাংবাদিকটা ওনাদের দলের অনুসারী এবং জামায়াত ইসলামের, হ্যাঁ জামায়াত ইসলামের অনুসারী। হ্যাঁ, এবং সেখানে আমি আজকেও সকালে আমাদের মহাসচিবের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলেছি। উনি বলেছেন যে আমি এইটা দেখে হতবাক, আমার আগের বক্তব্য কেটে দিয়েছে ওখানে। সেখানে উনি বলেছেন যে ইউনিয়নে উনি মিটিং করতে গিয়েছেন, সেই ইউনিয়নের সেখানে সাধারণ মানুষ বলেছে সেখানে কিছু মামলা হয়েছে, সেই মামলায় অতিরঞ্জিতভাবে কিছু লোকের নাম এখানে জড়িয়ে দেওয়া হয়েছে, মানে যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত না। তিনি বলেছেন আমি আমার ওই ইউনিয়নের ব্যাপারে বলেছি, যদি এরকম কেউ কিছু হয়ে থাকে সেটার ব্যাপারে আমরা মামলা তুলে নিব এবং দেখব। আমি সারা বাংলাদেশের মামলার ব্যাপারে টু শব্দটি উচ্চারণ করি, কিন্তু উনি 1 ঘন্টার মধ্যে সেটা ক্লারিফিকেশন দেওয়ার পরেও ওনারা এই টক শোতে বসে আজকে প্রায় 24 ঘন্টা আরো 4 ঘন্টা, 28 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও ওনারা এই কথা বলেই যাচ্ছে। তাহলে মিথ্যাচারটা কে করছে? জামাত করছে। আজকে দ্বিতীয় কথা হচ্ছে আমি আসছি মিথ্যাচার হচ্ছে কেন আসলে এই ধরনের স্বার্থের সংঘাত শুরু হয়েছে কিনা রাজনীতি, যেটি আমার কাছে সবার আগে বাংলাদেশ, আমার কাছে বাংলাদেশের স্বার্থটা জড়িত, বাংলাদেশের একটি টাকাও যেন অপচয় না হয় সেটা দেখার দায়িত্ব প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মী। নিশ্চয়ই এরপরেও নানান দাবি নিয়ে আমরা দেখছি মতৈক্য বাড়ছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করবো। জিপি ইস্পাতমিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাতমিত রাজখান দেখছেন। মাসুদ কামাল, আপনার একটি বক্তব্যতে আপনি বলেছেন আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। সেই সময়টাতে আসলে আগামী নির্বাচন নিয়ে নানান রকমের শঙ্কাও শুরু হয়েছে। ইতিমধ্যে আপনি শুনেছেন জামায়াত ইসলামী তারা বলেছেন 8টি দল মিলে তারা অনির্দিষ্টকাল অবস্থানের ঘোষণা দিয়েছেন, দাবি না মানা হলে। বিএনপি বলছে কোনোভাবেই গণভোট সম্ভব নয়। কি মনে করছেন তাহলে আগামী নির্বাচন আসলে কি নিয়ন্ত্রণ করবে কারা? দেখেন, আমার এখনো বিশ্বাস, আমি এখনো মনে করি বিএনপি এবং জামাতের মধ্যে যে বিরোধ চলছে এই বিরোধের নিরসন হবে, এটা আমার ধারণা। আমি বিশ্বাস করি আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। যদি বলেন কেন বিশ্বাস করি, তো লম্বা কাহিনী বলতে হবে, আমি মনে হয় ওই আলোচনা না যাই। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তখন ডিসাইডিং ফ্যাক্টর হবে আওয়ামী লীগ কী করে। হয়তো বিএনপি জিতবে, কিন্তু বিএনপির কিন্তু সতর্ক থাকবে যে বিরোধী দল হিসেবে কারা আসতেছে। বিএনপিটা খুব কেয়ারফুল থাকবে কিন্তু, এবং যে কারণে বিএনপিও চাইবে যে তাদের যেন এমন একটা অবস্থানে যেতে পারে যেখানে নাকি বিরোধী দল অতটা শক্তিশালী না হয়। এটা বিএনপির জন্য চাওয়াটা আমি মনে করি শক্তিশালী বিরোধী দল থাকা ভালো, কিন্তু সবাই না খুব আরামটা চায় আর কি। ওই আরামটার জন্য বিএনপি চাবে যে আমি আরামে থাকবো। তো সেই জন্য আওয়ামী লীগের তো ভাই, আওয়ামী লীগের লিডাররা সব নাই, যারা দেশের বাইরে আছে এই লোকগুলিকে আমি এক বাক্যে করাপ্ট বলি। এরা করাপশন না করলে দেশের বাইরে লুকাইছে কেন? কী কারণে লুকাইছে ভাই? এরা সব করাপ্ট, এবং সবাই প্রচুর টাকা পয়সা ইনকাম করছে গত 15 বছরে। ওই টাকা নিয়ে তারা দেশের বাইরে আরামে আয়েসে আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু ওরা কিন্তু ওখান থেকে এখানে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতেছে। এটা করতে পারতো না। যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিত তাহলে কিন্তু ওরা নিয়ন্ত্রণ করতে পারতো না, তখন ওদের কথা এরা শুনতো না। কিন্তু এখন তারা ওদের কথা শুনতেছে, এবং যে কারণে আওয়ামী লীগ আগামী নির্বাচনে কি করবে এটা কিন্তু নির্বাচনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের ভোট টানার জন্য জামাত ইসলাম চেষ্টা করতেছে, তার মধ্যে তারা চেষ্টা করতেছে। ওরা বলবো আমি চেষ্টা করতেছি না, আমাদের স্বভাবটা এরকম, আমরা কারোর বিরুদ্ধে কোনো মামলা দিচ্ছি না, আমরা কাউকে দৌড়ের উপর রাখছি না, এই জন্য অটোমেটিক আওয়ামী লীগ আমার দিকে আসছে। এটা হতে পারে, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু হতে পারে। আবার বিএনপি পারে নাই থামাইতে, বিভিন্ন একদম প্রান্তিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে বিএনপি মামলা মোকদ্দমা দিচ্ছে, আওয়ামী লীগ তাদের উপর আনহ্যাপি। এই যে কথাটা এখন এত আলোচনা হচ্ছে না, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন না বলছেন, আমি তো মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন বিএনপি এটা বলা উচিত। কি বলা উচিত শুনেন, বলা উচিত হলো যে আওয়ামী লীগের লিডারদের বিরুদ্ধে যত হয়রানিমূলক মামলা হয়েছে ওগুলো আমরা প্রত্যাহার করবো। কারণ হয়রানিমূলক মামলা যখন আপনি বলবেন, তো হয়রানিমূলক মামলা তো ভালো না। এটা আওয়ামী লীগ কেন, যে কারোর বিরুদ্ধে আপনি হয়রানিমূলক মামলা করতে পারেন না। তবে মামলা যেগুলো হয়েছে এগুলো রিয়েল মামলা, ওগুলো থাকবে। আপনি একটা মামলা মনে করেন একজনের হয়তো পা ভাঙছে অথবা একটা বুলেট লাগছে, রাবার বুলেট লাগছে, বলছেন যে আসামি করছেন, আমি ওইগুলি বলছি, ওটা বলা উচিত। নানান রকম আসলে অবস্থানের ঘোষণা দেওয়া হচ্ছে, কিংবা নানান রকম ভাবে আসলে এইভাবে বলা হচ্ছে যে কোনোভাবেই জুলাই সনদ না মানলে আগামী বছর নির্বাচন হতেই দেওয়া হবে না। সেটি আসলে এক ধরনের বিএনপি বলার চেষ্টা করছে নির্বাচন বানচালের পদক্ষেপ আসলে এক ধরনের। সেটি কি ডক্টর হেলাল উদ্দিন? না, দেখুন, আমরা বানচাল করব বা হতে দেব না এটা কিন্তু আমরা বলিনি।
আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, আমাদের দফার মধ্যে যেগুলো আছে 5 দফা। না আপনাদের আপনারা স্পষ্টভাবে বলেছেন যে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই, এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাদের জন্য আমরা তো বলিনি নির্বাচন বানচাল করে দেবো, তা তো বলিনি। আমরা বলছি যে যারা এই জুলাই সনদকে যারা মানবেন না, জুলাই সনদকে যারা সম্মান করবেন না, আইনি ভিত্তি দিবেন না, তাদের আবার ইলেকশন কেন? কারা মানছেন না, কারা সম্মান দিচ্ছেন না? যারা দিচ্ছে না তারা কারা বলেন, স্পষ্ট করে বলেন কারা? যারা গণভোট চায় না। কারা 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 নাম বলেন, নাম বলেন। আমি কেন বলবো ভাই? প্রিন্স ভাই আপনি সিনিয়র মানুষ। না না কেন এটা কারা কারা বলবেন? আপনি বিতর্ক করেন না ভাই, আপনার কথা আপনি বলেন, আমার সাথে বিতর্ক করেন না। আমার বক্তব্য হলো যে প্রথমে গণভোট লাগবেই না। কেন গণভোট কিসের? আমরা তো সব আমরা তো সব আমরা সবাই তো বলতেছি মুখের কথা। অপ্রয়োজনীয় দাবি দেওয়া করছেন। এই অপ্রয়োজনীয় এখন প্রয়োজনীয় হলো কেন বলেন? আপা যেটা গণভোট অপ্রয়োজনীয় সেটা প্রয়োজনীয় হলো কেন? এখন সবাই একমত কেন হলো? এখন তো সবাই একমত, এখন সবাই একমত যে গণভোট দিতে হবে। এখন এটা দাবিটা আমরা আমারটা শেষ করি। আমি আমাদের সময় প্রায় শেষ দিকে ইমরান সালে প্রিন্স না এটা একেবারেই শুধু অপ্রয়োজনীয়, অযৌক্তিক। এবং উনি বলতেছেন কারা? যারা গণভোট চায় না। গণভোট তো আমরা মানছি, ইলেকশন একই সাথে ইলেকশন হবে। আপনারা মানছেন, আমরা জুলাই সনদে আমরাই সবচেয়ে বেশি উদ্যোগী ছিলাম, যেটা স্বয়ং উপদেষ্টারাও বলেছে। আমরা যখন সংস্কারের প্রস্তাব দেই ওনারা তখন গুপ্ত রাজনীতি করে, সেই 2017 সালে। ওনারা গুপ্ত রাজনীতির সুপ্ত প্রতিভা বিকাশের জন্য এখন তারা কাজ করতেছে, এখনো গুপ্ত রাজনীতি করতেছে। বিএনপি আমরা করছি চাপ সৃষ্টি করে পর্দার অন্তরালে বিএনপির কাছ থেকে একটা পদক্ষেপ কিনা। দীর্ঘ সময় মিত্র ছিলেন আপনারা এবং জামায়াত ইসলামী ছিলাম, সেটা গণতন্ত্রের স্বার্থে। আপনারা জামাতে ইসলাম বিএনপি ছাড়া রাজনীতি করতে পারতেন। আজকে বিএনপির বহুদলীয় গণতন্ত্রের হাত ধরেই জামাত কিন্তু রাজনীতি করছে। আপনার একটা শেষ করি, আমাকে শেষ করে অসমাপ্ত থেকে যাবে। আপনার যখন জামাতের কেড়ে নিল, নেতাদের ফাঁসি দিল ধরে ধরে, সবার আগে বেগম খালেদা জিয়া বিএনপি তাদের পাশে দিয়ে দাঁড়িয়েছে। অথচ বেগম খালেদা জিয়াকে যখন 111-এ গ্রেপ্তার করা হলো তখন কিন্তু জামাত একটি স্টেটমেন্টও দেয়নি। দ্বিতীয়ত যখন তাদের প্রতীক কেড়ে নেওয়া হলো, বিএনপির ভিতরে অনেক সমালোচনা সত্ত্বেও বিএনপির হাইকমান্ড জামাতকে সেই ধানের শীষ প্রতীককে জামাতকে ধানের শীষ প্রতীকে ইলেকশন করার সুযোগ দিয়েছে। এমনকি এবার যখন 24-এর আন্দোলনের সময় জামাতকে নিষিদ্ধ করলো, সবার আগে বিএনপি স্টেটমেন্ট দিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছে। আজকে জামাতের কি অবস্থা? দল হয়েই থাকবে, অনির্দিষ্টকালের অবস্থান ঘোষণা, সেটাও কি কোনো না কোনো সুযোগের আশায়? দেখেন, আমরা 91 থেকে ধরেন 91-এ আমরা ওনাদেরকে বিএনপিকে নিরঙ্কুশভাবে আমরা কোনো নিরঙ্কুশ না, বিএনপি তার পরিবর্তে 2টা মহিলা সদস্য নিয়েছে তাদের সুবিধার জন্য, সুবিধার জন্য। যেখানে একটা দল একটা সাপোর্ট দিয়ে দিল, কোন মন্ত্রিত্ব বা অন্য কোন লোভ লালন ছিল না। এরপরে 2001 সালের আগে আমরা 4 দলীয় ঐক্যজোট করলাম। 91 সালের নির্বাচনের শেষের দিকে আসন সমঝোতা হয়েছে, সিট পেয়েছে। তাহলে আপনি সিনিয়র মানুষ, একটু কি করেন ভাই, আমরা ছোট ভাইদেরকে একটু সময় দেন। এভাবে আমার কথার মধ্যে কথা বলি, অসত্য কথা বলেন। আমরা 91 সালে সাপোর্ট দিয়েছি, আমরা দুইটা মহিলা সদস্যের বিনিময়ে, মহিলা সদস্যের বিনিময়ে সালে যে সমঝোতা ছিল, ওই আসন সমঝোতার ভিত্তিতে আপনারা 18টা পেয়েছেন ভাই। রেশিও এটা স্বীকার করেন না কেন? রেশিও অনুযায়ী দুইটা মহিলা ছিল। আপনারা তো 96 না না রেশিও না, তখন কোনো রেশিও ছিল না। কোন ধরনের আসলে সুযোগ সুবিধার জন্য তখন কোনো রেশিও ছিল না। আমরা কোনো সুযোগ সুবিধা চাই না, আমরা চাই ফ্রি ফেয়ার ইলেকশন। আমাদের যদি একটা সিট না আসে আমাদের কোনো আফসোস নাই। আর আমরা যদি 151 সিট পাই তাহলে কেন আফসোস থাকবে ওনাদের বলেন? আমাদের কোনো আফসোস নাই। আমাদের জনগণ যদি আমাদের ভোট না দেয়, আমরা ডাকসু দেখছি, আমরা রাকসু দেখছি, আমরা সাকসু দেখছি, আমরা জনগণের দিকে তাকাই আছি। গণভোট দেন, আইনি ভিত্তি দেন, এরপর ইলেকশন আসেন, দেখেন কার কত মুরাদ আছে। ইনশাআল্লাহ 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 বাতিল করার প্রজেক্ট, কোনো গণভোটে কেন একমত হলেন? গণভোট দরকার। ডক্টর হেলালুদ্দিন মাসুদ কামাল, ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার